রাগে গড়গড় করছেন মোস্তফা সাহেব। বাড়ির লোকেদের হাবভাবে রাগটা আরও বেশি করে মাথায় চড়ে বসেছে। বাড়ির একটা মানুষেরও মাথা ব্যথা নেই। সবাই এই বিয়েতে সম্মতি দিয়ে বসে আছে। আশ্চর্য, তাদের এমন পজিটিভ রিয়াকশন কেন হবে? নির্বাক না হয়ে এক একজন ঢাকঢোল পেটাতে তৈরি। তার ছোট ভাই আনোয়ার সাহেবের কথাই বলা যাক। সে দিব্যি ধেই ধেই করে নেচে কুদে রাজি তন্ময়রুর বিয়েতে। উল্টো তিনি পারলে এখনই তন্ময়কে কোলে তুলে নাচতে শুরু করে দেন। হয়তো পারলে এলাকা জুড়ে মাইকিং করতে ছুটতেন। ছেলের সাথে এত এত বোঝাপড়া, এত কিছু, এত ঝগড়াঝাটি মোস্তফা সাহেব তাহলে কার জন্য করলেন? দিন শেষে যার জন্য তিনি করেছিলেন চুরি, সে এখন বলছে চোর। সবাই ভালো, মধ্যে মোস্তফা সাহেব হলেন কালো, ভিলেন সেজে বসে আছেন। এসব ভেবে সিংহের মতন গর্জন দিয়ে উঠছেন। তাকে দেখেই দুরু দুরু কাঁপছে জবেদা বেগমের অন্তরাত্মা। ভয়ে তিনি জুবুথুবু হয়ে আছেন, চাচ্ছেন কোনো রকমে ল্যাটা মেরে শুয়ে পড়তে। চোখ বুজে ঘুমের দেশে পাড়ি দেবার ঢপ ধরবেন। ঘুমিয়ে পড়েছে দেখলে কি আর ডেকে তুলে চেঁচাবে? কখনোই না। সেই সূত্র ধরে তিনি বিছানার কাছটায় মাত্রই গিয়েছেন, অমনি রাগিত সুরে মোস্তফা সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলে বসেন, এই কি ছেলে তুমি আমায় দিলে? এর থেকে আমার কলিজা ছিঁড়ে খেতে, খেয়ে ঢেকুর তুলতে। জবেদা বেগমের চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো তৎক্ষণাৎ। অগোচরে মুখ বেঁকিয়ে ভেঙচি কাটলেন। যে মানুষটা ছেলেকে একদিন না দেখলে ঘুমোতে পারে না, ছটফট করে বেড়ায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার মুখে এসব মানায়? নেহাত পক্ষে রেগে মেগে বলছে, সাত সকালে ঠিকই সব ভুলে বসবে। জবেদা বেগম বোঝানোর তাগিদে বলতে নিচ্ছিলেন, রাগ ঝেড়ে মুছে শুয়ে পড়েন, রাত অনেক হয়েছে। মোস্তফা সাহেব হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। লিভিং রুমে পৌঁছে বাড়ির প্রত্যেকটা সদস্যকে চেঁচিয়ে ডেকে আনলেন। ঘোষণা দিলেন ওরু আর দোতলায় থাকতে পারবে না, ওকে নিচতলার একটা ফাঁকা রুমে ট্রান্সফার হতে হবে, আজ এবং এখনই। মোস্তফা সাহেবের কথা অমান্য করার স্পর্ধা কার আছে? সে মুহূর্তেই আকাশ, সাবিহা, রুবি লেগে পড়েছে অরুর রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ট্রান্সফার করতে। নিচতলার বাদিকের রুমে রাতারাতি ট্রান্সফার করা হলো বেশ কিছু জিনিসপাতি। মোস্তফা সাহেব সিঁড়িপথে দাঁড়িয়ে থেকে বিচক্ষণ নজরে নিজ চোখে জিনিসপাতি ট্রান্সফারের কার্যক্রম দেখেছেন। আনোয়ার সাহেব একটিবার অবশ্য মুখ খুলতে নিয়েছিলেন। বড় ভাইয়ের কঠিন চোখের চাহনি দেখে চুপ করে গিয়েছিলেন পর মুহূর্তেই। একই ব্যাপারটা ঘটেছে তন্ময়ের সঙ্গে। সেও দোতলায় দাঁড়িয়ে অসহায় চোখে দেখছে এসব কাণ্ড কারখানা। কিছু যে বলবে সম্ভব নয়। এখন মুখ খুলে কিছু বললেই সর্বনাশ হবে। এমনিতেই বাবাকে দেওয়া ওয়াদা সে ভঙ্গ করেছে, সেই বিষয়ে মোস্তফা সাহেব আপসেট ভীষণ। তন্ময় বুঝতে পেরেছে বলেই আর ঝামেলা করল না। একচিত্তে দেখল অরুর ছোটোখাটো দেহটা পুতুল হাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর চোখে ফিরে ফিরে বারংবার কেমন করে চাইছে। মুখটা এইটুকুন হয়ে আছে, ওর মুখশ্রীতে লেপ্টে আছে, ও যেতে চাচ্ছে না। তন্ময়ের ভারী মায়া লাগলো। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে ওকে বুকে পিষে নিতে, যত প্রকার আদরেই পৃথিবীতে এক্সিট করে সব ওর উপর ঢেলে দিতে। অরুকে নিচতলার রুমে ঢুকতে দেখে কিছুটা শান্ত হলেন মোস্তফা সাহেব। স্থির চিত্তে উপস্থিত সকলের মুখমণ্ডলে চোখ বুলিয়ে বললেন, নিজেদের মধ্যে কোনো বিয়ে হয় না, পরিবার ছাড়া কিসের বিয়ে? পারিবারিকভাবে বিয়েটা না হওয়া অবধি অরু এখানেই থাকবে। তোর কি মতামত আনোয়ার? আপত্তি আছে? আনোয়ার সাহেব বড় ভাইয়ের তালে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গেই মাথাটা দুলিয়ে বোঝালেন, না, আপত্তি নেই, থাকতে পারে না। মোস্তফা সাহেব শেষবারের মতন ছেলেকে তেষ্টাভাবে এক মুহূর্ত দেখলেন। তন্ময়ও সমানভাবেই তাকিয়ে রইল। জন্মদাতা পিতাকে আরেক দফায় রাগাতে ভ্রু তুলল।
দুই ভ্রু নাচিয়ে যেমন শুধাচ্ছে, কি ব্যাপার স্যাপার। মোস্তফা সাহেবের মেজাজ মুহূর্তেই তুঙ্গে উঠল। তিনি আঙুল তুলে উচ্চকণ্ঠে বকাঝকা করে চলে যেতে উদ্যত হলেন। জবেদা বেগমও স্বামীর পেছনে পেছনে চলে গেলেন। আনোয়ার সাহেব মৃদু মৃদু হাসছেন। মুচকি হেসেই চোখ তুলে দোতলায় দৃষ্টি ফেলেন। তন্ময়কে এক পল দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন। তন্ময় এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ালো। দৃষ্টি তার নত, ভদ্র সভ্যতার ভাবভঙ্গি। আনোয়ার সাহেব হাত উঠিয়ে তন্ময়ের কাঁধে রাখলেন। তন্ময় দৃষ্টি নত রেখে বলল, ওরুকে বোনের মতো আমি কখনো দেখিনি। মাপ চাচ্ছি চাচ্চু, তোমার ভরসা আস্থা ভেঙেছি, তোমাকে ঠকিয়েছি। আনোয়ার সাহেবের ঠোঁটের রেখা প্রসারিত হলো। তিনি মোলায়েম পিতৃত্ব সুরে শুধালেন, বাবা, তোর কি ওরুকে পছন্দ ছিল? তন্ময় মাথা উঠালো। তার নিগুড়তম চোখজোড়ার দৃষ্টি সম্মুখে দাঁড়ানো আনোয়ার সাহেবের চোখের মধ্যিখানে। সে গভীর কণ্ঠে ঝরঝরে ভঙ্গিতে নির্দ্বিধায় বলল, পছন্দ প্রচণ্ড ছোট শব্দ হয়ে যায়, বড় সাধারণ শোনায়। আমি ওকে ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি চাচ্চু। আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলেন, বোঝবার মাথা দোলালেন। ফিসলে হেসে বললেন, যতটুকু বুঝলাম ওরও তোকে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। হুম। তন্ময় এই যাত্রায় ঠোঁটে ঠোঁট টিপে হেসে ফেলে। আনোয়ার সাহেব নিভু নিভু গলায় বলেন, একটা মাত্র সন্তান আমার, তাও মেয়ে। সব সময় ভেবে রেখেছি একটা সময় আসবে যখন আমার এই আদরের টুকরোটাকে বিয়ে দিতে হবে। আমাদের ফেলে ওকেও শ্বশুরবাড়ি যেতে হবে, তাদের মানিয়ে চলতে হবে। কেমন হবে তারা? আমাদের মতো কি আগলে রাখবে ওকে, ভালোবাসবে? পত্রিকা পড়তে বসলেই কত রকমের নিউজ পড়ি আর আঁতকে উঠি, ভয় পাই। আমার মেয়েটা সুখে থাকবে তো? এতটুকু বলে একটু থামলেন আনোয়ার সাহেব। তার চোখ জোড়া লাল হয়ে এসেছে। ভেজা চোখ নিয়ে হেসে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে ওঠেন, এখন আর সেসব চিন্তা ভাবনা নেই রে বাবা, খাঁটি রত্ন তুই। হাতের তলায় বড় হওয়া ছেলে আমাদের, তোকে চিনি জানি। আমার মেয়ের জীবনসঙ্গী হিসেবে তোর থেকে ভালো আর কেউ হতে পারে না, সম্ভব না। আমি ওকে তোর হাতে তুলে দিতে পেরে চিন্তামুক্ত থাকব। সারা জীবন মেয়েটা চোখের সামনে থাকবে একই বাড়িতে, এই তো আমার শান্তি। তন্ময় প্রতিজ্ঞা দেবার মতন দৃঢ় কণ্ঠে জানায়, আমি ওরুকে সুখে রাখব, দেখে রাখব সারা জীবন। পরদিন শাহজাহান বাড়ি শান্ত, বড় স্থির। যে যার মতো নিত্যকারের হাবভাবেই রয়েছে। তন্ময় নিজেও নির্বিকার আগেকার ন্যায়। সদ্য বিবাহিত পুরুষ তাকে কোনো দিক দিয়েই লাগছে না। সে সকাল সকাল রোজকারের মতো অফিস ব্যাগ হাতে নিচে নেমে এসেছে। ব্রেকফাস্ট করে অফিসে যাবে। ওরও ইতিমধ্যে পরিপাটিভাবে উপস্থিত। উৎসুক নয়নে রান্নাঘরে উকিঝুঁকি দিচ্ছে। কি করতে যাচ্ছে ও আর এক আল্লাহ ছাড়া কেউ হয়তো বুঝবে না। তন্ময় গোপনভাবে এক পল দেখল। খেয়াল করল সুন্দর একটা ড্রেস পরেছে, সাদা আনারকলি। দুই চোখে গাঢ় করে কাজল পড়েছে, দুই হাত জুড়ে সাদা কাচের চুড়ি। তন্ময় মুগ্ধ হলো। বেহায়ার মতো চেয়ে থাকতে চেয়েও নিজের দৃষ্টি অস্বাভাবিক ধৈর্যসহ নিয়ন্ত্রণে নিল। একই গতিতে হেঁটে এসে চেয়ার টেনে বসল। অরুর শব্দ শুনে তড়িৎ ফিরে তাকালো। তন্ময়কে দেখে জড়সড়ভাবে দাঁড়ালো। লাজুক ওর হাবভাব। কি সুন্দর নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। আফসোস, তাদের অবস্থান অন্যদের থেকে ভিন্ন। না হলে হয়তো তারা এখন নিউলি ম্যারিড কাপল হতো, সুন্দর একটা দেশে হানিমুনে ছুটত। খেতে বসে সকলেই ঘুরে ফিরে তন্ময়রুকে আর চোখে কোন চোখে দেখছে। নির্বিকার থাকতে চেয়েও পারছে না কেউই। এই যে জবেদা বেগম বারংবার ওদের দেখছেন আর মিটিমিটি হাসছেন,
একই অবস্থা সাবিহা, রুবি, দীপ্তর। সুমিতা বেগম আবার অন্যদিকে। তন্ময়ের পানে নজর বেশি দিচ্ছেন আগের চেয়ে। 4বার তিনি তন্ময়ের সামনে গিয়ে ওর পাতে রুটি তুলে দিলেন। এই যাত্রায় মুখ খুলে জিজ্ঞেস করে বসলেন, বাবা, আর কিছু লাগবে তোর? মুখে পরোটা গিলতে নিয়ে তন্ময় কেসে উঠল। বাড়ির ছেলে সে, সারা জীবন ডাইনিং থেকে নিজ হাতে নিয়ে খেয়েছে। কখনো এহেন প্রশ্ন করেননি সুমিতা বেগম, তাই অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্তের জন্য। জবেদা বেগম ঠোঁটে ঠোঁট টিপে হাসি আটকে রেখেছেন। ওরও ইতিমধ্যে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে। তড়িঘড়ি করে ব্যগ্র ভঙ্গিতে এক গ্লাস পানি এগিয়ে ধরে। এতে করে পরিস্থিতি আরও হাস্যকর হয়ে ওঠে। শব্দ করে হেসে ফেলে সাবিহা। মোস্তফা সাহেব গম্ভীরের চূড়ান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েন। গটগট পায়ে বেরিয়ে যান। সে যেতেই সবাই স্বতঃস্ফূর্ততায় হেসে কুটি কুটি। সকলে কেন হাসছে তা তন্ময় বুঝলেও ওরও বুঝল না বোধহয়। বোকা বোকা চোখে দেখছে সবাইকে। তন্ময়ের চোখে চোখ পড়ে এবারে। নিগুড়ভাবে চেয়ে থেকে ধীর গলায় তন্ময় নিজের অজান্তেই বলে বসে, অফিস যাচ্ছি, আসি। কান সকলের খাড়া হয়েছিল। কথাটি কম বেশি সবার কর্ণগোচর হলো। দ্বিতীয় দফায় উচ্চস্বরে হেসে উঠল সকলে। তন্ময় অনিয়মিতভাবে ব্যাগ হাতে বেরিয়ে এলো দ্রুত পদচারণে। বাগানে পৌঁছে আটকে রাখা দীর্ঘশ্বাসটুকু ফেলবে, তখনই খেয়াল করল সম্মুখে মোস্তফা সাহেব দাঁড়িয়ে, যেন তার জন্যই অপেক্ষা করছে ভদ্রলোক। বাবা ছেলের মধ্যে সেখানে সেই মুহূর্তেই দাঁড়িয়ে কিছু তর্ক বিতর্ক চলল। সেই তর্ক বিতর্ক থামল আনোয়ার সাহেবের উপস্থিতিতে। মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব একসঙ্গে বেরিয়ে পড়েছেন। তন্ময় নিজের গাড়িতে উঠে বসেছে। গাড়ি স্টার্ট করেই বাদিকে চাইল। ওরও এগিয়ে আসছে, সঙ্গে সাবিহাও আছে। ওদের আসতে দেখে কাঁচ নামিয়ে দিল। সাবিহা মিটমিট করে হেসে শুধালো, আমাদেরকে সামনের পাল্লারে নামিয়ে দিবা? তন্ময় ভ্রু তুলে জিজ্ঞাসু ভঙ্গিতে চাইল, এত সকালে পাল্লারে কি? সাবিহা ডান চোখ টিপে রহস্যময়ভাবে বলল, ওরও নাক ফুটা করবে। আশ্চর্য হলো তন্ময়। নাক ফুটো করবে? হঠাৎ সেটা কেন, তাও বিয়ের পরদিনই? সেখানিক ভেবে দেখল দেশের মেয়েরা সাধারণত বিয়ের পরপর নাক ফুটিয়ে নেয়। এই যাত্রায় তার চকিত দৃষ্টি অরুতে পড়ে। অরুর কান দুটো রক্তিম। ও অন্যদিকে চেয়ে আছে। তন্ময় নিজেও কল্পনা জল্পনায় ব্যস্ত হয়ে পড়ে। অরুকে নাক ফুলে কেমন লাগবে? পরপর নিজের ভাবনায় মাটি চাপিয়ে গম্ভীর কণ্ঠে ধমকের সুরে বলে, নাক ফুরাতে হবে কেন, তাও এই সময়? এসবের দরকার নেই, যা ভেতরে। এতটুকু বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে ফিরে লক্ষ্য করে অরু নাক ফুরিয়েছে। খুব সুন্দর একটা ডায়মন্ডের নাকফুল পরে আছে। এই সাধারণ বিষয়টা ঝড় তুলল তার বুকে। ইচ্ছে করল ছুঁয়ে দেখতে, চুমু খেতে। দারুণ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ালো ওই নাকফুল ওর মুখ জুড়ে। একদিন সুযোগ পেয়ে সে চুমু বসিয়েছিল। তারপর তারপর এক একটি দিন একই গতিতে একই নিয়মে চলতে লাগলো। মন মতন অরুর সঙ্গে সময় কাটানো দুষ্কর হয়ে দাঁড়ালো বটে। বাড়ির সবাই তাদের চোখে চোখে রাখে। একা ওকে পাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। দূর হতে এক পল দেখা, ব্যাস। মাঝে মধ্যে অবশ্য সঙ্গ পাওয়া যায়। গেলেও সময় যেন কিভাবে চলে যেত। এভাবেই তো কেটে গেল 3টা বছর, কতগুলো বসন্ত। ফেব্রুয়ারি মাস, বসন্তকাল। বাংলায় ফাল্গুন মাস। আজ 14 তারিখ, ভালোবাসা দিবস। এই দিনে ঢাকা শহরের পথঘাটে ধর্মঘট পড়ে। ভালোবাসার ধর্মঘট। আকাশে বাতাসে আয়ুতে বায়ুতে উড়ে বেড়ায় ভালোবাসারা। ডানে বামে উপরে নিচে সবখানেই বিভিন্নভাবে উপস্থিতি থাকে কপোত কপোতীদের।
এহেন দিনের সাত সকালে তন্ময় ধানমন্ডির লাবণা রেস্টুরেন্টে নির্বিকার মুখে বসে। পরনে সাদা রঙের পোলো শার্ট, সাথে কার্গো কালো প্যান্টস। চুলগুলো অপরিপাটিভাবে কপালে পড়ে শূন্য চোখে চেয়ে থেকে হাতের গরম কফিটায় হুটহাট চুমুক বসাচ্ছে। এই যাত্রায় মাথা না ঘুরিয়ে শুধু চোখের মনি ঘুরিয়ে আর চোখে একটিবার দেখে নিল পাশাপাশি একদম মুখোমুখি বসা দুজন ব্যক্তির ছলাকলা। অয়নের সঙ্গে খুব একটা প্রীতিপূর্ণ সম্পর্ক নেই মোস্তফা সাহেবের। বিশেষ একটা কারণে অয়নকে দুই চোখে দেখতে পারেন না ভদ্রলোক। মুখ চোখ গম্ভীর করে রাখেন চূড়ান্ত পর্যায়ে, যেন অয়ন কোটি টাকা তার থেকে চুরি করে নিয়েছে। অবশ্য কোটি টাকা না নিলেও একমাত্র মেয়ে তো চুরি করেছে। ধুরন্ধর ছেলে মানুষ একটা, নাক টিপলে এক্ষুনি দুধ বেরোবে। এমন ছেলের ভেতর মেয়েটা তার কি দেখল? কথায় আছে প্রেম অন্ধ। মেয়েটা নিশ্চিত অন্ধ হয়ে গেছে। মোস্তফা সাহেবের কপালে গুনে গুনে 4টা ভাঁজ পড়েছে। হাতের কফিটা পানির মতন ঠান্ডা হতে চলেছে। চুমুক দেবার বিন্দুমাত্র আগ্রহ নেই। এই বিচ্ছু ছেলেকে দেখলেই তার খাওয়া দাওয়া হাওয়াতে মিলিয়ে যায়। বেলুনের মতন চুপসে আসে মুখশ্রী। আর এদিকে আরেকটা আছে তার ছেলে, চুপচাপ মুখে কুলু পেটে বসে। ওকে কি তিনি বসে থাকতে এনেছেন? কিছু বলবে তা না। একটিমাত্র আপন ছোট বোনর, সেই বোনের জন্য কি চিন্তা নেই? মোস্তফা সাহেব দুইবার চোখ উঠিয়ে তাকালেন তন্ময়ের দিকে। ইশারা ইঙ্গিতে তিনি কথাবার্তা আগাতে বলবেন, কিন্তু ছেলে তাকে সেই সুযোগ দিলে তো দিচ্ছেই না। উদাস ভঙ্গিতে অন্যদিকে ফিরে বসা। উপায়ন্তর না পেয়ে গলা খাকারি দিলেন। তন্ময় ডান ভ্রু তুলে তাকায়। জুবুথুবু হয়ে বসা অয়নও চায়। ছেলেটা প্রচণ্ড নার্ভাস। বুকের ভেতরটা ধুকপুক করছে। করবে না? বয়সে বড় প্রেমিকার পিতা ভ্রাতা তার সম্মুখে গম্ভীর মুখে বসে আড়ে আড়ে গম্ভীর নিগুড়ভাবে চাইছে। তাকে শক্তপোক্ত ভঙ্গিতে দেখছে, আর সে আসামির ন্যায় মাথা ঝুঁকিয়ে আছে। এছাড়া আর করার কিছু কি আছে? নেই। সখ্যতা করতে হবে। ভবিষ্যৎ শ্বশুরকে পটাতে না পারলে কেমন পুরুষ সে? নিজেকে ধাতস্থ করল অয়ন। উৎসুক চোখে চেয়ে সে ভদ্রভাবে এক গ্লাস পানি এগিয়ে ধরল। অন্য হাতে একটা টিস্যু বাড়িয়ে বলল, আঙ্কেল, একটু গলাটা ভিজিয়ে নিন, ভালো লাগবে। মোস্তফা সাহেব কঠিন মুখে শক্ত চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, আসল বয়স কত তোমার? স্মার্ট কার্ড কোথায়? এনেছো তো? আর পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি আর অনার্সের সার্টিফিকেট কোথায়? অয়ন শুকনো ঢোক গিলল। এক পল অসহায়ভাবে তন্ময়ের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, এসব তো আনতে বলেননি আঙ্কেল। মোস্তফা সাহেবের চোখ দুটো বড় বড় হয়ে গেল। চোখ রাঙিয়ে শাসালেন, বলতে হবে কেন? এসব ইম্পর্ট্যান্ট তুমি জানো না? এতটুকু জানো না, কিন্তু প্রেম তো ঠিকই করতে জানো, অভদ্র ছেলে। অয়ন মিনমিনে ভঙ্গিতে জানালো, প্রেম তো রক্তে মিশে, এমনিতেই এসে যায়। কিন্তু ভবিষ্যৎ শ্বশুর ঠিক কী দেখে পরীক্ষা নেয় তা তো জানতাম না। নির্বাক মোস্তফা সাহেব নিজের জবান হারিয়ে বসলেন। কিংকর্তব্য বিমূঢ় তাকে এক পলক দেখে তন্ময় আড়ালে আবডালে সেকেন্ডের জন্য ঠোঁট টিপল। মোস্তফা সাহেব রাগিত গলায় বলে উঠলেন, এই ছেলে, ভবিষ্যৎ শ্বশুরকে তোমার? মুখ সামলে কথা বলো। ভালোই ভালোই বলছি। আমার মেয়ে তোমার হাতে আমি দিচ্ছি না, শুনেছ? বুঝেছ? কান খুলে মন দিয়ে শোনো। আমার মেয়েকে তোমার হাতে দেব না। অয়ন আশ্চর্য না হয়ে পারল না। এখানে তাহলে তাকে ডাকা হয়েছে কেন? প্রশ্নবোধক চোখে তন্ময়কে দেখল, তারপর মোস্তফা সাহেবকে। হতবাক গলায় শুধালো, এই কথা কি আমি সাবিহাকে কল করে জানাবো? মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল।
মেয়ের নাম বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে, শাহজাহান মোস্তফাকে। ধমকে উঠলেন তৎক্ষণাৎ। বলে দেবে মানে? তুমি আমাকে হুমকি দিচ্ছ? সাহস তো কম না তোমার। দেখেছিস তন্ময়? দেখ, এই ছেলের আসল রূপ দেখ। অয়ন স্বাভাবিক, শান্ত গলায় বলল, আমাকে সাবিহা বলেছে আপনি আমাদের মেনে নিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতে এসেছেন। আমি সেভাবেই তৈরি হয়ে এসেছি। মোস্তফা সাহেব কি ইচ্ছে করে এসেছে, শখে এসেছে নাকি? নেহাতি মেয়ের মুখ পানে চেয়ে এসেছে। মেয়ের কান্নাকাটি তিনি বাবা হয়ে মেনে নিতে পারছিলেন না বলেই বাধ্য হয়েছেন মেনে নিতে। অয়ন সিরিয়াস হলো, চোখ মুখ শান্ত স্থির করে তাকালো, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনি আমাকে বলেছিলেন সাবিহাকে পেতে আমায় যোগ্য হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি 2 বছর সময় নিয়েছিলাম। বলেছিলাম 2 বছরে নিজ পায়ে দাঁড়িয়ে দেখাবো, নিজের ইনকাম সোর্স দেখাবো। 3 বছর হতে চলল। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি রেখেছি। কথা মতো আমি নিজের ব্যবসা শুরু করেছি। বেশ কিছু কোম্পানিতে ইনভেস্ট করেছি। ইনভেস্ট শতগুণে বেড়েছে। মার্কেট স্টক কিনেছি। সাবিহাকে সুখে রাখার মতন অবস্থা রয়েছে আমার। এখন আপনার প্রতিশ্রুতি রাখার পালা আঙ্কেল। মোস্তফা সাহেব অন্যদিকে ফিরে রইলেন, মুখে রা নেই তার। তন্ময় কফিটা টেবিলে রাখল। অয়নের চোখে চোখ রেখে প্রশ্ন করল, আন্টি আঙ্কেল মেনেছেন? তাদের কোনো রকমের আপত্তি নেই তো? অয়ন মাথা দুলিয়ে বলল, নেই ভাই, তারা মেনেছেন। আর বাদবাকি কে মানল না মানল আই ডোন্ট কেয়ার। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। তন্ময় অয়নও উঠে দাঁড়ালো। মোস্তফা সাহেব এই যাত্রায় পরিপূর্ণ দৃষ্টি অয়নের দিকে রেখে বললেন, তোমার বাবা মাকে বাসায় আসতে বলো, বাকিটা তাদের সাথেই বলবো। কথাটুকু শেষ করে তিনি দরজার দিকে হাঁটা ধরলেন। তন্ময় অয়নের কাঁধ চাপড়ালো আশ্বস্ত করবার ভঙ্গিতে। অয়নের চোখ উজ্জ্বল হয়ে আছে নক্ষত্রের মতো। খুশিতে আত্মহারা হয়ে প্রফুল্ল গলায় বলে, ধন্যবাদ ভাই, আমি নিরাশ করব না। সাবিহাকে সুখে রাখব, ভালো রাখব। তন্ময় হেসে ফেলে, আই ট্রাস্ট ইউ, অল দ্য বেস্ট। তন্ময় বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। গাড়ির সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে আছেন শটানভাবে। তন্ময় পকেট থেকে চাবি বের করল। চাবি চাপ দিয়ে গাড়ি আনলক করল। মোস্তফা সাহেব উঠে বসলেন। অপর পাশ দিয়ে ড্রাইভিংয়ে বসল তন্ময়। সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, সিট বেল্ট বেঁধে নাও বাবা। ছেলের কথা মতন মোস্তফা সাহেব সিট বেল্ট বাঁধলেন। তবে তিনি অন্যমনস্ক, চিন্তিত বড়। বাবার মুখ দেখেই বুঝে নিল তন্ময়। নরম গলায় বলতে লাগল, যা হয়নি তা নিয়ে এত উলটপালট চিন্তাভাবনা কেন করছো বলো তো? মোস্তফা সাহেবের কণ্ঠে পিতৃসম দুশ্চিন্তা। বাবা হয়ে নে, তারপর বুঝবি। তন্ময় কুটিল হাসল, গাড়ি স্টার্ট করল। বিচিত্র গলায় বলে ফেলল, সুযোগ কই দিচ্ছ? মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মোস্তফা সাহেব। চোখ গরম করে তাকান, শাসাতে শুরু করেন ছেলেকে। লজ্জা করে না তোর এসব বলতে? বিবেক নেই তোর? এতটুকু মেয়েটা, এক সময় বোনও তো হতো। তন্ময় নির্বিকার গলায় বলে বসল, বিবেক আছে বলেই এখনো বাবা হইনি। লজ্জা শরম আমার এভাবেও একটু কম, জানোই তো। মোস্তফা সাহেব এই দামড়া ছেলের সঙ্গে আর একটি কথাও বলবেন না। বাসায় ফিরতেই তন্ময়কে সবাই ঘিরে ধরল। সবাই বলতে সাবিহা, রবি, দীপ্ত আর আকাশ। তাদের উৎসুক হাবভাব দেখে তন্ময় ভ্রু তুলল। আকাশের ইশারায় চোখ তুলে লিভিং রুমে চাইতেই স্তম্ভিত হলো। একটা বড় গোলাপ ফুলের তোড়া। আঙুল তুলে সেটা দেখিয়ে শুধালো, কার এটা? সাবিহা মুখ খুলেছিল জবাব দেবার জন্য, তবে দিতে পারল না।
তার পূর্বেই দোতলা থেকে একটা রিনটিনে পাতলা মেয়েলি কণ্ঠ তেষ্টা ভঙ্গিতে বলে উঠল, ডিরেক্টর, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রম সামিয়া। তন্ময় ভ্যাবাচাকা খেয়ে উপরে তাকালো, তবে কণ্ঠের মালিকের দেখা পেল না। পাশ থেকে রুবি ফিসফিসিয়ে জানালো, ভাইয়া, তুমি যাওয়ার পরপর এই ফুলের তোড়া আসে। সেন্ডার সামিয়া। আর ছোট নোট আছে সঙ্গে, সেখানে লেখা, ডিরেক্টর, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তন্ময় বিরক্ত হলো, দীর্ঘশ্বাস ফেলল। সামিয়া তার অফিসের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে, তাই অজান্তে এমন দুঃসাহস দেখাতে পেরেছে। মাসখানেক তো হলো জয়েন করেছে। এই মেয়ে কি জানে না সে ম্যারিড? এতদিনে তো জানার কথা। আশ্চর্য। লিভিং রুমের দিকে আর এগিয়ে গেল না, বরঞ্চ আকাশের উদ্দেশ্যে বলল, এটাকে আপাতত বাইরে রেখে আয়। আকাশ মিনমিনে কণ্ঠে শুধালো, মৌমাছি কি সব তোকেই দেখে? কোথা থেকে আসে এরা? তন্ময় অসহায় এই বিষয়ে। সে কি এসব মৌমাছি চায়? চায় না, বরং দূরে দূরেই থাকে। তার এই জীবনে সে শুধু একটা মৌমাছি চেয়েছে। সেই মৌমাছি নিয়েই তার জগৎ সংসার। তন্ময় সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। অরুর ঘরের দরজা বন্ধ। ধীরে সুস্থে দুটো করাঘাত করে, তবে জবাব নেই। কণ্ঠ খাদে নামিয়ে ডাকে, অরু। ভেতর থেকে মেঘের মতন শান্ত কণ্ঠ শোনা গেল, কেউ নেই ভেতরে, দূর হন। ছাদ থেকে নামছিলেন জবেদা বেগম। তাকে দেখে তন্ময় সরে যায়। নিজের রুমে ফিরে এসে অরুকে কল করে। মেয়েটা সঙ্গে সঙ্গে কল কেটে দেয়, যেন কল কাটার জন্য ফোন হাতে নিয়েই বসেছিল। তন্ময়ের মনে পড়ে গতকাল রাতের কথা। অরু বিড়াল ছানার মতন তার চারিপাশে ঘুরঘুর করেছিল আজ বেরোবে বলে। ভেবেচিন্তে মেসেজ পাঠায়, ঘুরতে যেতে চাচ্ছিলি না? রেডি হয়ে নাম। অরুর ভেঙানো ধরনের শর্টকাট জবাব এলো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডিরেক্টর। তন্ময় 2 সেকেন্ড সময় নিয়ে লিখল, রেডি হয়ে নাম, অপেক্ষা করছি। যাব না। তন্ময় মেসেজটি দেখে হাসল, জবাব না দিয়ে রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নিচে নামল। মোস্তফা সাহেব লিভিং রুমে শান্ত মস্তিষ্কে বসে চা খাচ্ছেন। পাশেই জবেদা বেগম বসে। তন্ময় বেরোতে বেরোতে বলল, অরুকে নিয়ে একটু বেরোচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসব। মোস্তফা সাহেব বাঁকা চোখে একপল ছেলেকে দেখলেন, তবে মুখে কিছুই বললেন না। চা খাওয়াতে মনোযোগী হয়ে রইলেন। অপরদিকে জবেদা বেগম বোঝার ন্যায় হাসলেন। বেরিয়ে এসে তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসল। সূর্যের রোশনি চোখে লাগায় সানগ্লাস পরে নিল। অপেক্ষারত সে কয়েকবার সদর দরজার দিকে তাকালো। অরু বেরোলো 20 মিনিট পর। অঙ্গপ্রত্যঙ্গে ল্যাপটানো রক্তলাল রঙের কামিজ, লম্বা চুলগুলো ছাড়া, যা কোমর ছুঁয়ে আছে। কপালে ছোট কালো টিপ। ছোটোখাটো হাস্যোজ্জ্বল মুখটা গম্ভীর করে রেখেছে। সূর্যের আলোতে ওকে রাগিত অপসরী লাগছে, তন্ময়ের রাগান্বিত অপসরী। অরু তরতরিয়ে পাশে এসে বসল। দরজা লাগিয়ে অন্যদিক ফিরে তাকালো। তন্ময় আর চোখে একবার চেয়ে গাড়ি স্টার্ট করল। বাড়ি থেকে গাড়িটা বেরোতেই শুধালো, কোথায় যাবি? অরুর জবাব নেই। সে একচিত্তে বাইরেটা দেখছে। গাড়ির কাচও আজ নামাতে বলছে না। ভালো রকম রেগেছে মনে হচ্ছে। তন্ময় চিন্তিত হয়। মস্তিষ্ক খুঁজতে শুরু করে প্রেয়সীর রাগ ভাঙানোর রাস্তা।